তাহলে আর ইউ ফাইন্ডিং দ্য রিসেপশন টুডে, আপনি কি ওই রিসেপশনকে আজকে যোগদান করতে চাচ্ছেন? আর আমরা তো তাই করি, বুঝতে না, আজকে কাল থেকে পড়বো, কাল থেকে কাল আর শেষ শুরু হয় না, মানে কাল থেকে পড়বো, কাল থেকে পড়বো, কাল থেকে ডোন্ট পুট অফ ইউর ওয়ার্ক ফর টুমরো। পুট অফ মানে স্থগিত রাখা, রানিং অফ বলতাম, রানিং অফ, ঠিক আছে। পালিয়ে যাওয়া অর্থে কি হতো? রানিং অফ হতো। কত? 10, এত টাকা। হ্যাঁ, আর 2 ইন্টু কত? 15, তার মানে কত? এত টাকা। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন সবাইকে। দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক বিগত সালের পরীক্ষার প্রশ্ন সমাধান। তো আজকে যে পরীক্ষার প্রশ্ন সমাধান নিব সেটা হচ্ছে মানে একটু আলোচিত বেশি। কেন? গ্রামীণ ব্যাংক কিছু পদ আছে, যেমন হচ্ছে এখানে লেখা আছে শিক্ষানবিশ অফিসার, সেগুলোও কিন্তু অচিরে পরীক্ষার ডেট দিয়ে দিবে। তো সব কিছু মিলাইয়ে আমরা হচ্ছে আজকের কি করব? কোশ্চেন সলভ করব, প্রশ্ন সমাধান। ওকে, তো কে কোথা থেকে জয়েন করেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো যাই হোক, আমরা এখন কোশ্চেন সলভে যাব, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ওকে, স্টে কানেক্টেড। ওকে, স্টে কানেক্টেড উইথ বিদ্যাবাড়ি, এবং এটা শেয়ার করবেন না, কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের যে এখানে কোশ্চেন সলভ হবে, এটা আমাদের বিগত যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে আমরা ডিরেক্ট কোশ্চেন নিয়েছি গ্রামীণ ব্যাংকে। আর নেক্সট যে পরীক্ষাগুলো হবে এখান থেকেই কমন আসার সম্ভাবনা বেশি। আরেকটা বিষয় হচ্ছে এই ধাঁচেই আপনাদের কি হবে? প্রশ্নগুলো আসবে। তো এখানে দেখেন আমাদের প্রথমে লেখা শিক্ষানবিশ অফিসার, এটা কিন্তু ডেট দেয়নি, এটা কিন্তু এর পরে আসবে আর কি। হ্যাঁ, পরে আসবে বলতে বোঝাচ্ছে এখানে কয়েক মাস ধরে, এটা আপনাদের হচ্ছে মার্চে পরীক্ষা হতে পারে। তো এটা কি হচ্ছে? প্রিলিতে 60 নম্বর আসে, 80টি প্রশ্ন। আই রিপিট, প্রিলিতে 60 নম্বর আসে আর লিখিততে 40 নম্বর আসে, মোট 100 নম্বর পরীক্ষা হয়। এটা হচ্ছে শিক্ষানবিশ অফিসার। আমাদের কিন্তু বিদ্যাবাড়িতে কিন্তু ব্যাংকের পেজ আছে, ওই পেজে আমরা ব্যাংকের প্রচারণা চালাই, তো আপনারা ওই পেজে লাইক দিয়ে রাখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে বিদ্যাবাড়িতে আমাদের গ্রামীণ ব্যাংকে স্পেশালি আমাদের অনেকগুলো ব্যাচ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, সেগুলো ক্লাস অলরেডি নিচ্ছি। আর কেউ যদি আগ্রহ থাকে তাহলে আমাদের এই কোর্সগুলোতে জয়েন করতে পারে। শিক্ষানবিশ অফিসার প্রিলি 60 নম্বর পরীক্ষা হয়েছে, বিগত কোশ্চিনে 80টি প্রশ্ন এসেছে, লিখিত 40 মার্কস, মোট হচ্ছে 100 নম্বর। এখন কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষা কবে হতে পারে, এইটা হচ্ছে আমাদের রাইট নাও এখন প্রশ্ন। কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষা কবে হতে পারে? দেখেন, রংপুর, রাজশাহী ও টাঙ্গাইল জোনের পরীক্ষার সময়সূচি অলরেডি দিয়ে দিয়েছে। কত? 7 ফেব্রুয়ারি, মানে 7 ফেব্রুয়ারি। সময় কত? সকাল 9টায়। এটাকে ডিভিশন না, নট ডিভিশন, এটা রংপুর। এখানে যারা রংপুরের আওতায় আছেন মেসেজ চলে গেছে, রংপুরে পরীক্ষা হবে, রাজশাহী পরীক্ষা হবে এবং টাঙ্গাইলে পরীক্ষা হবে, বুঝতে পারছেন? তাহলে এই জুনের পরীক্ষাগুলো হচ্ছে 7 ফেব্রুয়ারি হবে। এরপরে দেখেন বরিশাল, যশোর, নরসিংদী, এই জুনের পরীক্ষা সময় আমাদের সম্ভাব্য মানে হচ্ছে প্রভাবলি কি 14 ফেব্রুয়ারি হতে পারে, মানে পরের সপ্তাহে। এটাও সকাল 9টায় হবে। আর চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট জোনের পরীক্ষার সময়সূচি এটা 22 ফেব্রুয়ারি হতে পারে, সম্ভাব্য সময়। ওকে, তো দেখেন আমাদের কিন্তু বিদ্যাবাড়ি সুন্দর করে দেখেন কত সহজ আপনাদের জন্য ইজি করে দিয়েছে, যে আপনাদের কোনো প্রশ্ন যেন না থাকে যে আপনাদের প্রশ্ন পরীক্ষা কবে হতে পারে, কি হতে পারে, দেখেন সব লেখা আছে। তাহলে অলরেডি রংপুর, রাজশাহী, টাঙ্গাইলের পরীক্ষার ডেট দিয়েছে, 7 তারিখে হবে সকাল 9টায়। আর যারা এই কেন্দ্র ব্যবস্থাপক এর জন্য আবেদন করেছেন তারা এখনো পরীক্ষা ডেট পাননি, তারা যদি বরিশাল, যশোর, নরসিংদী হয়ে থাকেন তাহলে 14 ফেব্রুয়ারিতে পরীক্ষার ডেট হতে পারে। আর যারা চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট আছেন তাদের সম্ভাব্য ডেট 22 ফেব্রুয়ারি হতে পারে, 21 ফেব্রুয়ারির পরের দিন। ওকে, তো এই হচ্ছে আমাদের পরীক্ষার সময়সূচি নিয়ে কথাবার্তা বলা। এখন হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, যেটা পরীক্ষা অলরেডি শুরু হয়েছে বা 7 তারিখ পরীক্ষা হবে, এইটাকে ফোকাস করে আমরা লাস্ট 2023 এটার কোশ্চিন আমরা হুবহু নিয়ে এসেছি, এগুলো আজকে সলভ করব। ওকে, তাহলে লেটস গো ফর প্র্যাকটিস। ওকে, দেখেন প্র্যাকটিস চলে গেলাম আমরা, আরই না এটা। তাহলে দেখেন দ্য পোয়েম ভিজনস অফ দ্য পাস্ট, অনেকে ভিশন বলে, নো প্রবলেম, আমি রাইট প্রোনাউন্সিয়েশন করি ভিজনস। হ্যাঁ, দ্য ভিজনস অফ দ্য পাস্ট ইজ রিটেন বাই লর্ড বাইরন, মাইকেল মধুসূদন দত্ত, উইলিয়াম ব্লেক আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তাহলে তাসনুবা নসিব বৃষ্টি জয়েন করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর হচ্ছে সুনায়না জয়েন করেছেন ফ্রম কি হচ্ছে বরিশাল, পিরোজপুর। আচ্ছা, যাই হোক, ফারহানা শেখ কিশোরগঞ্জ থেকে লিখেছেন, কি হালিমা তুজ সাদিয়া সালাম দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো এখন এই মুহূর্তে দ্য পোয়েম ভিজনস অফ দ্য ফার্স্ট, ভিশন অফ দ্য ফার্স্ট ইজ রিটেন বাই, এটা কে লিখেছে? তো আমি তো বাংলায় অত এক্সপার্ট না, বাট তারপরও
কিছু কিছু জিনিস আছে সেগুলো আমার মনে আছে, কারণ আমি তো পড়েছি অনেক, তাই না? তো মাইকেল মধুসূদন দত্ত উনি কিন্তু দেখেন বাংলাদেশি, বুঝতে পারছেন? হ্যাঁ, সেই মানে যশোর জেলার সাগরদড়ি গ্রাম, হ্যাঁ, তো ওটার কথা আমি মানে মনে পড়লে মনে হয় মানে শৈশবে চলে যায়। সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। উনি বাংলাদেশে থাকা অবস্থায়, হ্যাঁ, ওনার ইংরেজি সাহিত্যের প্রতি তার খুব টান ছিল, এই জন্য সে বাইরে চলে গিয়েছিল, যে ক্যাপ্টেন লেডি নামে একটা রচনা করেছিল। তারপর কি ভিশন অফ দ্য পাস্ট নামেও কি করেছে, এটা এখানে উনি মাদ্রাসে যে এটা লিখেছিল, মাদ্রাস তো ছিলেন কোথায়, মাদ্রাসে যে তিনি ভিশন অফ দ্য পাস্ট লিখেছিল। কে লিখেছিল? আমাদেরই সেই ছেলে, কি মাইকেল মধুসূদন দত্ত, বুঝতে পারছেন? মাইকেল মধুসূদন দত্ত আপনি মেঘনাদ বধ কাব্য কি বিশাল বিশাল বিশাল, মানে কি বলবো, সে হচ্ছে মহাকাব্যর কি বলবো জনক বলা হয় ওরে। দেখেন মাইকেল মধুসূদন দত্ত ছিল এই সে মাদ্রাসে বসে ভিশন অফ দ্য পাস্ট এটা ইংলিশে লিখেছিল, বুঝতে পারছেন? আপনার সবাইকে দৃশ্যন করার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদ্যাবাড়ি সাদি ইসলাম নরিন লিখেছেন, সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম, অনেকে সালাম দিচ্ছেন। লালমনিরহাট থেকে রুবেল হোসেন ভাইয়া বলেছেন ওকে। তাহলে দেখেন এই অবস্থা, তাহলে বুঝেন তো এটার কাহিনীগুলো ভালোই লাগে মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, তো উনি মানে খুব মানে এক্সেপশনাল একটা রাইটার ছিল, এক্সেপশনাল মানে কি বলবো আর। হ্যাঁ, ওইটা নিয়ে কথা বলে অনেক সময় লাগবে। আপনাদের কি বাংলার জাহাজ ফুজাল স্যারকে নিয়ে বলবেন যে স্যার মাইকেল মধুসূদন দত্ত নিয়ে কিছু বলেন, তাহলে ওর কথা শুনলে বুঝতে পারবেন যে উনি কেমন ছিল। ওকে, মিনিং অফ দ্য অরিয়র মানে কি? অরিয়র মানে কি? ওই যে বলে না, হ্যাঁ, মানে যোদ্ধা আমাদের জুলাই আগস্টে যে আমরা অরিয়র ছিলাম, জুলাই আগস্টে, হ্যাঁ, মারামারি করছি না, কত কি করলাম। মিনিং অফ দ্য ওয়ারিয়র মানে হচ্ছে কি, এটা হচ্ছে মিনিং, যা মিনিং মানে হচ্ছে সিনোনিমস বলা হচ্ছে। অরের মানে হচ্ছে যোদ্ধা, তাহলে সোলজার হবে। আর সেলর মানে হচ্ছে নাবিক, বুঝতে পারছেন? এটাকে নাবিক বলা হয়, হ্যাঁ, নাবিক বলা হয়। আর পাইরেটস অফ ক্যারিবিয়ান মুভিটা কেউ দেখতে যাই না, পাইরেট মানে হচ্ছে জলদস্যু, বুঝতে পারছেন? জলদস্যু, ওই যে সিনবাদ দেখি না আমরা ছোটবেলায়, হ্যাঁ, অনেকে হয়তো এখন যারা আছে তারা সিনবাদ দেখতে যাই না, বাট আমি দেখেছি সিনবাদ। ওকে, সিনবাদ জলদস্যু। স্পাই মানে তো জানেন, হ্যাঁ, ওই যে স্পাই মানে জানে না এমন কোন মানুষ আছে বলেন, যে এখানে যারা লাইভ অন্তত যারা এই লাইভ দেখেছেন স্পাই মানে জানে না এরকম কেউ নাই, স্পাই মানে জানে না। ওকে, তো যাই হোক, তাহলে আমাদের আনসার হবে সোলজার, আনসার ইজ সোলজার। ওকে, সোলজার। এরপরে দেখেন এখানে বলা হয়েছে আর ইউ ফাইন্ডিং দ্য রিসেপশন টুডে, বলে আর ইউ ফাইন্ডিং দ্য রিসেপশন টুডে। তো এখানে এটা কমন সেন্স, ইংলিশটাকে আপনাকে ওন করতে হবে। আপনি যদি ইংলিশে ওন করতে চান তাহলে আপনাকে বেশি বেশি রিডিং পড়তে হবে, নিউজ পেপার পড়তে হবে। ওকে, ভালোবেসে পড়তে হবে, শুধু জানার জন্য বললে হবে না, ভালোবেসে বাংলার মতো রিডিং পড়তে হবে। তাহলে আর ইউ ফাইন্ডিং দ্য রিসেপশন টুডে, তাহলে টুডে মানে আজকে, এই রিসেপশনকে আপনাকে নির্দিষ্ট করতে বলে, আপনি কি ওই অনুষ্ঠানটাকে যোগদান করতে চাচ্ছেন? এখানে ফাইন্ডিং মানে মানে তো খোঁজা, ফাইন্ডিং এর আপনার কতগুলো মিনিং আছে, আপনি জাস্ট ডিকশনারিতে দেখেন কতগুলো মিনিং আছে, বুঝতে পারছেন? কতগুলো মিনিং আছে। বাট এগুলো নিয়ে কথা বললে তো মনে করবেন স্যার তো ইংলিশে মনে খুব এক্সপার্ট, বাট আমি এগুলো বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি না যে কতগুলো মিনিং আছে, বাট আমি জানি কতগুলো মিনিং, সেন্টেন্স আকারেও বলতে পারবো, বাট আওয়ার লাইফ ইজ লিমিটেড, বুঝতে পারছেন? আমাকে 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, মাত্র শুরু করুন, অলরেডি আধা ঘন্টার মধ্যে চলে গেছে। আচ্ছা, যাই হোক, আর ইউ ফাইন্ডিং দা রিসেপশন টুডে, দা মানে কি নির্দিষ্ট, মানে ওই অনুষ্ঠানগুলোতে দা হবে, এখানে অ্যাটের কোনো খাওয়া নাই, দা হবে। হ্যাঁ, তাহলে এখন ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, ফাইন্ড মানে হচ্ছে কি আবিষ্কার করা, বুঝতে পারছেন? যদি কোনো ফাইন্ডিংস আছে তার কোনো আবিষ্কার আছে, তো ফাইন্ডিংস মানে হচ্ছে আবিষ্কার, ফাইন্ড মানেও আবিষ্কার করা। হ্যাঁ, আর ফাইন্ড মানে কি খুঁজে পাওয়া, ফাইন্ড মানে কি কোথাও গন্তব্যে যাওয়া, বুঝতে পারছেন? আই উইল রিচ দেয়ার ইন টাইম, আই উইল রিচ দেয়ার অন টাইম, হ্যাঁ, আই উইল ফাইন্ড দেয়ার অন টাইম, বুঝতে পারছেন? ফাইন্ড মানে হচ্ছে কোনো কথা রিচ করা। তাহলে আর ইউ ফাইন্ডিং দ্য রিসেপশন টুডে, আপনি কি ওই রিসেপশনকে আজকে যোগদান করতে চাচ্ছেন? তাহলে এখানে ফাইন্ডিং মানে হচ্ছে যোগদান করা। ওকে, তাহলে এখানে দা হবে, এটা সবাই জানেন, ঠিক আছে? দা হবে, আমি জাস্ট মিনিং করে দিলাম। এখানে বলা হচ্ছে দা অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইভোকাল। এই ইকুইভোকাল মানে হচ্ছে, এটা খুবই মানে এটা 5 স্টার নামে একটা ওয়ার্ড, হ্যাঁ, ভেরি ফ্রিকোয়েন্সি ওয়ার্ড মানে হচ্ছে যে ওয়ার্ডটা বারবার আসে। লাইভটা শেয়ার করে দেন অবশ্যই, কি বলবো যে এটাকে সুন্দর একটা লাইভ হচ্ছে। হ্যাঁ, এখানে ইকুইভোকাল মানে হচ্ছে দ্ব্যর্থক, বুঝছো? দ্ব্যর্থক, হ্যাঁ, দ্ব্যর্থক, হ্যাঁ, বা দ্ব্যর্থক এরকম আর কি, দ্ব্যর্থক বোঝা হয়, মানে দুটা মিনিং থাকে, যার দুটা মিনিং থাকে, তার মানে কি এটা হচ্ছে আপনার হচ্ছে ইকুইভোকাল মানে হচ্ছে এখানে কি হচ্ছে দ্ব্যর্থক বোঝায়। তাহলে এখানে এর অনেকগুলো সিনোনিমস আছে, অনেকগুলো সিনোনিমস, এটা হচ্ছে অনেকগুলো সিনোনিমস থাকে, দ্ব্যর্থকের অনেকগুলো সিনোনিম থাকবে। তো এখন এখানে দেখেন আপনার এখানে ইকুইভোকাল মানে যদি দ্ব্যর্থক হয় তাহলে হচ্ছে
আনইকুইভোকাল মানে কি? আনইকুইভোকাল, হ্যাঁ, আনইকুইভোকাল মানে কি হচ্ছে একটা মিনিং থাকে, এটা মানে হচ্ছে, এটা মানে স্পষ্ট, বুঝতে পারছেন? এটা মানে স্পষ্ট, স্পষ্ট, ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। তার মানে ইকুইভোকাল মানে কি? তার মানে অবশ্যই অস্পষ্ট, বুঝতে পারছেন? অস্পষ্ট। তাহলে ইকুইভোকাল মানে দ্ব্যর্থক, দুটো মিনিং থাকে, অথবা অস্পষ্ট। আর আনইকুইভোকাল মানে কি? স্পষ্ট অথবা ক্লিয়ার। তাহলে বলছে এটা অ্যান্টোনিম বলছে, তাহলে অ্যান্টোনিম মানে কি? তাহলে ইকুইভোকাল মানে কি? অস্পষ্ট যদি হয় তাহলে স্পষ্ট কোনটা? স্পষ্ট হচ্ছে। অ্যাম্বিগুয়াস মানে কি? সন্দেহজনক, অথবা কি মানে এটা কি হচ্ছে বলে অস্পষ্ট। আর আনঅ্যাম্বিগুয়াস মানে কত? স্পষ্ট। ব্যাপারটা বুঝতে পারছেন? স্পষ্ট অথবা দ্ব্যর্থহীন, দ্ব্যর্থহীন, বুঝতে পারছেন? দ্ব্যর্থহীন, দ্ব্যর্থহীন মানে কি জানি এই আর কি। আর এখানে হচ্ছে স্টেডি, স্টেডি মানে কি? মানে স্টেডি মানে হচ্ছে এখানে স্টেডি যেটা আছে, স্টেডি, স্টেডি মানে হচ্ছে একদম দৃঢ়, রিজিড, রিজিড যেটা বলে দৃঢ়। স্টেডি মানে হচ্ছে রিজিড, RIGID বলে না, তার মতামত সে রিজিড, মানে সে চেঞ্জ করবে না। দৃঢ় সংকল্প মানে হচ্ছে স্ট্রং ডিটারমিনেশন, এটাকে বলা হয় স্টেডি। তো রিমেইন স্টেডি মানে কি? তার কথায় সে অবিচলিত, মানে কি সে একদম মানে ফিক্স করা। তাহলে এখানে এটা হচ্ছে রিজিড মানে দৃঢ় হবে, তাহলে দৃঢ় হবে না। তাহলে ইকুইভোকাল মানে হচ্ছে অস্পষ্ট। তাহলে অ্যান্টোনিম মানে কি? স্পষ্ট কোথায়। আনঅ্যাম্বিগুয়াস মানে হচ্ছে স্পষ্ট। ব্যাপারটা বুঝতে পারছেন? অত কি দ্ব্যর্থহীন, তাহলে আনসার হবে এটা। আর এটা কত? রিজিড মানে দৃঢ়। আনন্যাচারাল মানে কি জানেন? সাপ্রেস মানে কি? দমন করা, ঠিক আছে? দমন করা। সাপ্রেস মানে কত? হচ্ছে দমন করা। তাহলে এটার সাথে কোনো মিনিং যায় না। তার মানে ইকুইভোকাল মানে অস্পষ্ট, আর আনঅ্যাম্বিগুয়াস মানে হচ্ছে স্পষ্ট। এভাবে বলতে হবে। এটা দ্ব্যর্থ এটা দ্ব্যর্থহীন। তাহলে অ্যান্টোনিম চলে গেল। দেখেন আমি কিন্তু ওয়ার্ড মিনিংও কিন্তু আমি কিন্তু বিশ্লেষণ করে দিলাম, ওকে, এক্সপ্লেইন করে দিলাম। তাহলে আনসার হবে আনঅ্যাম্বিগুয়াস, ওকে। এখানে দ্য ম্যান ইজ ট্রু দ্যাট হিজ ওয়ার্ড, দ্য ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ড। তার মানে কি? এই লোকটা তার প্রতিশ্রুতি রাখে, এর বাংলা মানে দেখেন, আই এম ভেরি ওবিডিয়েন্ট টু মাই প্যারেন্টস, আই এম ভেরি ওবিডিয়েন্ট টু মাই প্যারেন্টস। আমি আমার পিতামাতার প্রতি খুবই অনুগত, মানে কি? বাধ্য, মানে পিতামাতা যা বলে তাই। তাহলে এই যে ট্রু টু মানে হচ্ছে অনুগত, ট্রু টু মানে এই ট্রু টু মানে হচ্ছে ওবিডিয়েন্ট টু, বুঝতে পারছেন? এই ট্রু টু মানে হচ্ছে ওবিডিয়েন্ট টু, ওবিডিয়েন্ট টু, ট্রু টু মানে ওবিডিয়েন্ট টু মানে হচ্ছে অনুগত। তাহলে দ্য ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ড, তার কথায় সে অনুগত। তার মানে কি? এর সুন্দর বাংলা হচ্ছে এই লোকটি তার কথা, এই লোকটি তার প্রতিশ্রুতি রাখে। বাংলা হচ্ছে লোকটি তার প্রতিশ্রুতি, হ্যাঁ, প্রতিশ্রুতি রাখে, বুঝতে পারছেন? হ্যাঁ, রাখে মানে কথা রাখে, ঠিক আছে? রাখে, এই আর এটা সুন্দর বাংলা, মানে সাবলীল বাংলা। The man is true to his word, অথবা the man is obedient to his word, the man is obedient to his parents, বুঝতে পারছেন? তার মানে এই লোকটা তার কথা কি আছে? দাম আছে, মানে কথাটা ঠিক রাখে, ঠিক বুঝতে পারছেন? ওকে, তাহলে আপনার কি হবে? টু কোথায় আছে? টু হবে যেখানে, ওকে, টু মাথা রাখবেন, টু হবে। এখানে বলা আছে এটা দ্য খুয়াট, মানে প্রোনাউন্সিয়েশন করে খুয়াট, খুয়াট, দ্য খুয়াট, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। এটা কি? চকচক করলে শোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ওকে। দেয়ার ইজ এ ওয়ে, দেয়ার ইজ এ ওয়ে, এটা মানে কি? এটা হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। আর অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড কি লিখছে? প্রীতি পাপড়ি বলছে অসাধারণ প্রিয় স্যার, অলরাউন্ডার, থ্যাংক ইউ ভেরি মাচ, ওবিডিয়েন্ট টু প্রতিশ্রুতি রাখে, ভেরি গুড, এক কথা লোক, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই পাচ্ছেন, জাস্ট লাইভটা শেয়ার করেন, বুঝতে পারছেন? লাইভটা শেয়ার করেন, ওকে। তো দ্য খুয়াট, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, বুঝতে পেরেছেন? তার মানে বলছে চকচক করলে শোনা হয় না। ইজ ফ্রম হুইচ প্লে অফ দ্য শেক্সপিয়ার। এই প্লে মানে কিন্তু খেলা করে না, এই প্লে মানে কি? নাটক, ঠিক আছে? নাটক। দেখেন বলছে যে ওয়ার্ড মানে দ্য সেন্টেন্স উইল সে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। সেন্টেন্স আপনার কি হচ্ছে? সেন্টেন্স উইল সে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, বুঝতে পারছেন? মিনিং অফ দ্য ওয়ার্ড। এই যে কোনো ওয়ার্ডের মিনিং কে বলে দেবে? সেন্টেন্স বলে দেবে, সেন্টেন্স, বুঝতে পারছেন? আমি আপনি বলে দেব না, বুঝতে পারছেন? আমি আপনি বলে দেব না, সেন্টেন্স বলে দিবে যে ওই ওয়ার্ডের মিনিং কি হবে। বলেন, আমি বলে দিব? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলে দিবে? আপনি বলে দিবেন না, সেন্টেন্স বলে দিবে ওই ওয়ার্ডের মিনিংটা কি হবে। এখানে বলছে প্লে অফ শেক্সপিয়ার, মানে কি? শেক্সপিয়ারের কি নাটক। তাহলে এটা কোন নাটকে লিখেছে? দ্য মার্চেন্ট অফ ভেনিস। এটা কিন্তু একটা কমেডি নাটক এবং ট্র্যাজেডিও ছিল, কমেডি নাটক। দ্য মার্চেন্ট অফ ভেনিসে ছিল এখানে, মার্চেন্ট অফ ভেনিসে উনি এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা, এই কিওয়ার্ডটা কি লিখেছেন কোন একটা
মানে ইতে লিখেছিলেন। যারা ইংরেজি সাহিত্য নিয়ে কথা বলে তারা ভালো জানেন। আমি মার্চেন্ট অফ ভেনিস ওভাবে পড়ি নাই, বা মার্চেন্ট অফ ভেনিসের কথা এটা, বুঝতে পারছেন? মার্চেন্ট অফ ভেনিস যারা আজ থেকে, আমরাও পানি, যারা আজ থেকে মনে করে কত হবে 2000 আগে যারা এসএসসি পাস করছে তারা মার্চেন্ট অফ ভেনিস তাদের ইংলিশে ক্লাস 9-10 ইংলিশে ছিল, মার্চেন্ট অফ ভেনিসের ইয়ে ছিল, বুঝতে পারছেন? যারা 2000 আগে এইচএসসি পাস করেছে তাদের ছিল মার্চেন্ট অফ ভেনিসের যে ক্লাস 9-এ পড়েছিল, বুঝতে পেরেছেন? মার্চেন্ট অফ ভেনিস। ওকে, তাহলে মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিস এখানে বল দেখেন, এটা হচ্ছে খুব মানে 5 স্টার ভেরি ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। হোল্ড ওয়াটার, হোল্ড ওয়াটার মানে কি? হোল্ড ওয়াটার মানে কি? ওয়াটারকে ধরে রাখা, নেভার। এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, বুঝতে পারছেন? ইডিয়মস বলা হয়, এটাকে ইডিয়মস বলা হয়। ক্রোকোডাইল টিয়ার্স মানে কি? ক্রোকোডাইল টিয়ার্স মানে কি? কুমিরের কান্না না, মায়া কান্না, বুঝতে পারছেন? দ্য গার্ল, আচ্ছা বাংলায় বলি, ধরেন মেয়েটিতে কি করলো, মেয়েটি মায়া কান্না করে তার কি করলো, তার একটা শাড়ি কিনে নিল, বুঝতে পারছেন? মায়া কান্না মানে কি? ক্রোকোডাইল টিয়ার্স মানে আপনার চোখে, যেমন যারা অভিনয় করে, হ্যাঁ অভিনয় করে, বুঝতে পারছেন? তাদের চোখে অলরেডি পানি আসে, তাই না? তাহলে এখানে দেখেন কিপ ওয়াটার মানে কি? পানি ধরে রাখা। বিয়ার এক্সামিনেশন মানে কি? বিয়ার মানে টিকে থাকা, বুঝতে পারছেন? মানে মানে পরীক্ষায় টিকে থাকা, পরীক্ষায়, হ্যাঁ পরীক্ষায় টিকে থাকা, টিকে থাকা। দেখেন মনে করেন আপনারা দেখছেন লাক্স সুপারস্টার হয় না, লাক্স সুপারস্টার, ওরা কম্পিটিশন টিকে থাকার জন্য কি করে? প্রত্যেকবার কি মানে প্রত্যেক একটা সেগমেন্টে কি হয়, একজন করে বাদ যায় না? তো এগুলোতে পরীক্ষায় টিকে থাকা, বুঝছো? পরীক্ষায় টিকে থাকা। তো আপনি যখন একটা পরীক্ষা দিচ্ছেন, মনে করেন বিসিএস পরীক্ষা দিলেন পিলিতে, হ্যাঁ পিলিতে পরীক্ষা দিলেন, টিকে গেলেন। যারা টিকে নাই তো টিকে নাই, টিকে, তার মানে কি? আপনি বিয়ার এক্সামিনেশন, আপনি রিটেনও টিকে গেলেন, আপনি ভাইভাতেও টিকে গেলেন, হ্যাঁ তারপরে কি আপনি কি করলেন? ফাইনাল হয়ে গেলেন। বিয়ার এক্সামিনেশন টিকে থাকা। ড্রিঙ্ক ওয়াটার মানে কি? পানি পান করা। স্টোর ওয়াটার মানে কি? পানি স্টোরেজ করা, মানে সংরক্ষণ করা। তাহলে এই হোল্ড ওয়াটার মানে কি? এই কিপ ওয়াটার, নেভার। এই হোল্ড ওয়াটার মানে হচ্ছে পরীক্ষায় টিকে থাকা, পরীক্ষায় টিকে থাকা, হ্যাঁ টিকে থাকা মানে হচ্ছে আপনার, তার মানে সার্ভাইভ করা। আপনি যে পরীক্ষা দিচ্ছেন, প্রত্যেক পরীক্ষা স্টেজে আপনার যে পরীক্ষা হচ্ছে ওটাকে আপনি কি টিকে থাকিয়েছেন, মানে কি আপনি বারবার পরীক্ষা পাস করে যাচ্ছেন, এটাকে বলা হয় হোল্ড ওয়াটার, বুঝতে পারছেন? আপনাকে মনের মাধুরী মিশিয়ে পড়তে হবে, বুঝতে পারছেন? পরীক্ষায় টিকে থাকে, তার মানে বিয়ার এক্সামিনেশন ইজ রাইট আনসার। ওকে, রাইট আনসার। এরপরে দেখেন বলা হয়েছে বাতিটি নিভাও, বুঝতে পারছেন? বাতিটি নেওয়া জিনিসটা কিভাবে নিচে যাই না, পজিটিভ নিলেন, বাতিটি নিভাও, ঠিক আছে? বাতিটি নিভাও। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন। পুট আউট দ্য ল্যাম্প। পুট আউট দ্য ল্যাম্প মানে কি? মানে এটা ল্যাম্প তো মানে পুট অন মানে পুট অন তো মানে পরিধান করা, এটা বলতে পারে পুট অন কি দ্য ড্রেসটা পুট অন করা যায়, বুঝতে পারলেন? ড্রেসটা পুট অন করা যায়, পুট অন দ্য ল্যাম্প হয় না, পুট আউট দ্য ল্যাম্প হয়। মানে এটা ঠিক, এটা বাতিটি নিভাও, এর সাথে মিলে গেছে, বাতিটি নিভাও এর সাথে মিল গায়া, ঠিক আছে? পুট অফ মানে হচ্ছে ফেলে রাখা, মানে হচ্ছে স্থগিত করা, স্থগিত করা, স্থগিত করা, অথবা কি ফেলে রাখা, ফেলে রাখা। যেমন ধরেন আমরা বলি, হ্যাঁ এরকম লিখি ডন্ট, হ্যাঁ ডন্ট পুট অফ, ডন্ট পুট অফ ইয়োর ওয়ার্ক ফর টুমরো, টুমরো। আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখেন না, আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখেন। আর আমরা তো তাই করি, বুঝতে না? আজ থেকে কাল থেকে পড়বো, কাল থেকে কাল আর শেষ শুরু হয় না, মানে কাল থেকে পড়বো, কাল থেকে পড়বো, কাল থেকে। ডন্ট পুট অফ ইয়োর ওয়ার্ক ফর টুমরো। পুট অফ মানে স্থগিত রাখা বা ফেলে রাখা। আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখবেন না, বুঝতে পারছেন? পুট আপ মানে জানেন, তাহলে হচ্ছে এখানে পুট আউট দ্য ল্যাম্প, হ্যাঁ এত বিশেষণ করে ঝামেলা। পুট আউট দ্য ল্যাম্প মানে হচ্ছে বাতিটি নিভাও, ঠিক আছে? আর পুট অন মানে পরিধান করা, পরিধান করা। ওকে, বলেছে এ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট। এটা হচ্ছে কি, ওই যে অনেকে আছে না, বিশেষ করে হচ্ছে কি হচ্ছে মেয়েদের, হ্যাঁ মেয়েদের স্বপ্ন, ওনারা মনে করেন স্বপ্ন মানে সবার কথাই বলেছি স্বপ্ন। তো এখানে এ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট মানে আপনি এমন কিছু চাচ্ছেন যে না সবকিছু স্বপ্নের মতো সুন্দর হয়, বুঝতে পারেন? স্বপ্নের মতো। আপনি মনে করেন যে এমন এক জায়গায় থাকবেন, সেখানে কেউ ডিস্টার্ব করবে না, আপনি আপনার মতো থাকবেন, আবার মানে বেহেশতের মতো, বুঝতে পারছেন? বেহেশত মানে আল্লাহ তাআলা যখন বেহেশত আপনি যদি ফিল করবেন, আপনি কলা খেতে চাবেন, আপনি কলার পিলটা খসাতে হবে না, অটোমেটিক মুখের সামনে চলে আসবে, জাস্ট ইউ ফিল। এটা কোথায় সম্ভব? ইজ ইট পসিবল? অফকোর্স পসিবল। ইজ ইট পসিবল? অনলি ফর জান্নাত। ওকে, জান্নাতে পসিবল। তাহলে প্লেস একটা জায়গা হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট, সেখানে সবকিছু কি নিখুঁত, কোনো ভুল নাই, 100%। একমাত্র আল্লাহ ছাড়া এই জিনিসটাকে ক্রিয়েট করতে পারবে না। এটা কি হয়? ইউটোপিয়া মানে কি? স্বপ্ন রাজ্য। ইউটোপিয়া মানে স্বপ্ন রাজ্য, স্বপ্ন রাজ্য, বুঝতে পারছেন? স্বপ্ন ইউটোপিয়া, প্রোনাউন্সিয়েশন ইজ
ইউটোপিয়া। ওকে, ইউটোপিয়া, ইউটোপিয়া মানে স্বপ্নরাজ্য। আপনি স্বপ্নরাজ্য কই পাবেন? পৃথিবী কি স্বপ্নরাজ্য না? পৃথিবীতে আপনার যতই টাকা পয়সা হোক, কোটিপতি হোক, বিএমডব্লিউ গাড়ি চলেন না কেন, মানুষের প্রবলেম থাকবেই, একমাত্র জান্নাত ছাড়া সম্ভব না। তো ইউটোপিয়া আসলে নাই, পৃথিবীতে নাই। কোথায় আছে? আপনার স্বপ্নের রাজ্যে আছে। ওকে, এটা পুরুষদের কল্পনা, মেয়েদের এমন কিছু চাই না। আচ্ছা ঠিক আছে, পুরুষদেরও স্বপ্ন, ঠিক আছে। তাহলে তারান্নুম বলছে স্যার এক্সপ্রেশনটা সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউটোপিয়া, ওকে, ইফ ইউ ওয়ান্ট ইউটোপিয়া, ইউ হ্যাভ টু ভেরি ওবিডিয়েন্ট টু আল্লাহ। ওকে, আল্লাহর প্রতি ওবিডিয়েন্ট হতে হবে। আল্লাহর প্রতি ওবিডিয়েন্ট হওয়া মানে কি, যে ইউ হ্যাভ টু ট্রু টু আল্লাহ, ইউ হ্যাভ টু ওবিডিয়েন্ট টু আল্লাহ, ইউ হ্যাভ টু গ্লাস টু আল্লাহ। তাহলে এ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট। আর কসমস মানে হচ্ছে মানে সর্বজনীন অথবা কি হচ্ছে, কসমস হচ্ছে মহাজাগতিক, মহাজগৎ, মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে কসমস। কসমস কি সর্বজনীন। ওকে, কসমস মানে পুরা যে মনে করেন যে পৃথিবীর যে বাইরে যেগুলো আছে সবকিছু মিলে হচ্ছে কসমস। প্লাটুন মানে হচ্ছে একটা লেফটেন্যান্ট আন্ডার অনেকগুলো সৈন্য থাকে না, ওটাকে প্লাটুন বলে, সৈন্যদল। আর ইউটিলাইজেশন হচ্ছে যোগদান নীতি, এগুলো দরকার নাই। ইউটোপিয়া মানে স্বপ্নরাজ্য, মনে রাখবেন এটা। এটা কি ডগ হবে? দ্য ডগ ইজ রানিং দ্য ফক্স। আচ্ছা, এই ডগ কি ওই ফক্সকে আদর করার জন্য কি রানিং করছে? বলেন যে রানিং মানে কি? আপনি অনেক সুন্দর লাগে আজকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। সঞ্জিদার সাথী লিখছেন। ওকে, আচ্ছা বলেন, ধরেন বাংলাদেশের পলিটিক্যাল লিডাররা কি করে বলেন? দ্য বাংলাদেশি পলিটিক্যাল লিডার আর রানিং ফর ইন্টারেস্ট। দেখেন, দ্য বাংলাদেশি লিডার্স মানে পলিটিক্যাল লিডার্স আর রানিং ফর কি হচ্ছে ইন্টারেস্ট মানে কি? এখন ইন্টারেস্ট মানে কি বলেন তো, কে বলবেন? এই ইন্টারেস্ট মানে কি? এই ইন্টারেস্ট মানে কি? সুদ। বলেন, এই ইন্টারেস্ট মানে কি? সুদ। আমি বলছিলাম সেন্টেন্স উইল সে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। বুঝতে পারছেন? এই ইন্টারেস্ট মানে কি? বলেন, দ্য বাংলাদেশি পলিটিক্যাল লিডার্স আর রানিং ফর ইন্টারেস্ট। এর বাংলা কি হবে? হু উইল সে। কে, বাংলাটা কি হবে বলেন? কে বলবেন? বাংলাটা কি হবে? কে বলবেন? ওকে, সোহাগ ইজ অলরাউন্ডার ফ্রম অল সাইডস। রিমা পাটোয়ারি লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে এর বাংলা কি হবে? বাংলাদেশি পলিটিক্যাল লিডার্সরা রানিং ফর ইন্টারেস্ট। তার মানে বাংলাদেশি পলিটিক্যাল রাজনীতিবিদরা কি করে? তাদের কি হচ্ছে ইন্টারেস্ট মানে এখানে আগ্রহী না, মানে তাদের স্বার্থ, এটা ইন্টারেস্ট স্বার্থ, বুঝতে? স্বার্থের পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায়। বুঝতে পারছেন? এখানে ইন্টারেস্ট মানে হচ্ছে কি? ইন্টারেস্ট স্বার্থ। এখানে ইন্টারেস্ট মানে সুদও না, ইন্টারেস্ট মানে আগ্রহ না, কিছু না। দেখেন অনেকে আগ্রহ লিখছেন, ঠিক আছে, সুদ তো হবে, অনেক আগ্রহ লিখছেন, কিন্তু ইন্টারেস্ট মানে কি আগ্রহ। এই জন্যই তো আমি বলে দিলাম সেন্টেন্স উইল সে হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। বুঝতে পারছেন? এই জন্যই বললাম। তাহলে দ্য বাংলাদেশি পলিটিক্যাল লিডার্স আর রানিং ফর ইন্টারেস্ট, তারা স্বার্থের জন্য টাকার পিছনে দৌড়ায়, স্বার্থের জন্য দৌড়ায়, স্বার্থ। বুঝতে পারছেন? আর এখানে এই ডগটা কি এই ফক্সকে আদর করার জন্য দৌড়াচ্ছে না। এই ডগটা এই ফক্সকে ধরার জন্য দৌড়াচ্ছে। এই জন্য রানিং অ্যাট হবে, রানিং অ্যাট। যদি কাউকে আক্রমণ করার জন্য যদি আপনি তার পিছনে দৌড়ান, তাহলে ওটাকে অ্যাড দিতে হবে। বুঝতে পারছেন? স্পিড অ্যাড, দেখুন স্পিড অ্যাড। বুঝতে পারছেন? মানে এই স্পিড মানে রানিং, স্পিড অ্যাড মানে কি? কাউকে বেগে, বুঝতে পারছেন? বেগ আর কি, বেগ। এখানে যেহেতু বেগ বোঝাচ্ছে, রানিং মানে বেগ বোঝাচ্ছে, রানিং অ্যাড। তো দেখেন আগের সেন্টেন্সে রানিং মানে কি হলো, আর এই সেন্টেন্সে রানিং মানে কি হলো, তাই না? আগের সেন্টেন্সে রানিং মানে কি হলো, আর এই সেন্টেন্সে রানিং মানে কি হলো? আমি কি আরো দুই একটা এক্সাম্পল দিব যে ওয়ার্ডের মিনিং কিভাবে চেঞ্জ হয়ে যায়? দিব আর দুই একটা এক্সাম্পল, বলেন দিব নাকি কোশ্চেন সলভ করবো? বলেন। ওকে, তাহলে এখানে রানিং কিনি দৌড়াতে, তাহলে দ্য ডগ ইজ রানিং অ্যাট দ্য ফক্স। ওই ডগটা ওই ফক্সকে আক্রমণ করার জন্য দৌড়াচ্ছে। যে এই আক্রমণ করার জন্য এখানে অ্যাড বসেছে। আর আদর করার জন্য হতো তাহলে অন্য কিছু বুঝতো। এই ডগটা কি ফক্সকে আদর করার জন্য দৌড়াচ্ছে, ধরে যাচ্ছে, ধাওয়া করা হচ্ছে। রানিং অ্যাট মানে ধাওয়া করা, বুঝতে পারছেন? ধাওয়া। আর যদি হচ্ছে পালিয়ে যাওয়া হতো, যদি এখানে পালিয়ে যাওয়া মানে পালিয়ে যাওয়া হতো, তাহলে আমি দিতাম রানিং অফ, বলতাম রানিং অফ। ঠিক আছে? পালিয়ে যাওয়া অর্থে কি হতো? রানিং অফ হতো। লিখে রাখেন, পালিয়ে যাওয়া অর্থে
রানিং অফ হতো, পালিয়ে যাওয়া অর্থে, বুঝতে পেরেছেন? ওকে ওকে, তাহলে অ্যাড হবে এখানে, ঠিক আছে। অথই জল অর্থ, আমি বাংলা যেমন পারি না, হ্যাঁ, বাংলার কথা আসলে খালি সুজা ছাড়ের কথা মনে পড়ে, হ্যাঁ। তো যাই হোক, দেখেন অথই জল শব্দটি বাগধারা অর্থ কি, এখানে ভীষণ বিপদ, ঠিক আছে, ভীষণ বিপদ, হ্যাঁ, মাথায় রাখবেন, ভীষণ বিপদ। এরপরে হচ্ছে এখানে নিচের কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচনা? নয় বলছে, নয়, কিন্তু আমি জানি বাংলা ব্যাকরণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন, বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ভাষাতত্ত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন। আর প্রত্যেক প্রধান এই যে রাজা রামমোহন রায় লিখেছেন, রাজা রামমোহন রায়, হ্যাঁ, রাজা রামমোহন রায় লিখেছেন। তাহলে এখানে দেখেন, তাহলে এগুলো এই যে আপনার বাংলা পরীক্ষা দিচ্ছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কি হচ্ছে রচনা আপনি কয়েকটা জানেন না, রাজা রামমোহন রায়ের কয়েকটা রচনা জানেন না, তাহলে তো বাংলায় তো আপনি কি দেবেন, গচ্চাকে যাবেন, বুঝতে পারছেন, গোল্লায় চলে যাবেন, ঠিক আছে। গো টু দ্য ডক্স মানে গোল্লায় যাওয়া, ঠিক আছে, গো টু দ্য ডক্সে চলে যাবেন। তাহলে নিচের কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচনা নয়? তাহলে এটা হচ্ছে রচনা, এটা কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচনা, এটা। আর এটা হচ্ছে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন, ঠিক আছে, রাজা রামমোহন রায়, প্রত্যেক। ছন্দের জাদুকর কে ছিলেন? কাজী নজরুল ইসলাম কি ছিল বলেন তো? বিদ্রোহী কবি ছিল, দেখেন, বিদ্রোহী কবি ছিল, হ্যাঁ। আর সমরসেন জানি না, স্বতন্ত্রনাথ কি ছিল, কি ছন্দের জাদুকর, ঠিক, এটা ছন্দের জাদুকর। জসীমউদ্দৌলা কি ছিল? পল্লী কবি ছিল, পল্লী কবি, হ্যাঁ, পল্লী কবি। তাহলে জসীমউদ্দৌলা ছিল পল্লী কবি, আর কাজী নজরুল ছিল বিদ্রোহী কবি, সমরসেন মনে নাই, সত্যেন্দ্রনাথ দত্ত ছিল হচ্ছে ছন্দের জাদুকর। তাহলে সত্যেন্দ্রনাথ দত্ত হবে আমাদের আনসার। শিলু ভূঁইয়া লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত, ভেরি গুড, ওকে। তাহলে দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, ওকে, উই হ্যাভ টু প্র্যাকটিস দিস ওয়ে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে এইভাবে পড়বেন, বুঝতে পারছেন, বাকিগুলো জানতে হবে, হ্যাঁ, বাকিগুলো জানতে হবে। প্রদীপটি নিভে গেল, তাহলে প্রদীপটি নিভে গেল, এটা কি হচ্ছে, কেমন বাক্য, কে বলবেন বলেন? প্রদীপ নিভে গেল, বাংলা। তো দেখেন, এটা হচ্ছে অবশ্যই এটা পাস্ট ফর্মে হলো, বুঝতে পারছেন? দেখেন, আমি একটা কথা বলি, যে এখানে যদি বলি, ধরেন আমি একটা কথা বলতে আপনি শুনেন নাই, লিখলেন, আপনি লিখলেন হোয়াট ডিড ইউ সে, বুঝতে পারছেন, হোয়াট ডিড ইউ সে। আমি এই মাত্র একটা কথা বললাম, আপনি শুনতে পারেননি, বললেন হোয়াট ডিড ইউ সে। ও আচ্ছা, সমর্থন নাগরিক কবি বলতে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে হোয়াট ডিড ইউ সে মানে এখানে হচ্ছে হোয়াট ডিড ইউ সে, আমি একটা কথা বললাম, আমি আপনার সাথে কথা বলছি ডিরেক্ট, ওই কথাটা আপনি শুনতে পাননি ঠিক মতো, তখন বলতো হোয়াট ডিড ইউ সে, তার মানে কি আপনি পাস্ট টেন্সে বলছেন, কিছুক্ষণ আগে হয়ে গেছে পাস্ট টেন্স, মানে আপনি 1 সেকেন্ড আগে যদি হয় ওটা পাস্ট টেন্সে বলতে হয়, বুঝতে পারছেন, পাস্ট টেন্সে বলতে। এর প্রদীপটি নিভে গেল, তার মানে কি মাত্র নিভে গেল, তাহলে এটা হচ্ছে আপনার হচ্ছে সাধারণ অতীত হয়। এই যে নর্মাল যে মানে পাস্ট টেন্স যেটা, সেটা হচ্ছে কি আপনার হচ্ছে সাধারণ অতীত, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর নিত্যবর্তী অতীত হচ্ছে কি অভ্যস্ত বুঝালে, অভ্যস্ত বুঝালে, অতীতে অভ্যস্ত বুঝালে, নিত্যবর্তী অতীত হবে, বুঝতে পারছেন? যেমন ধরেন, আমি ছোটবেলায় কি করতাম, ছোটবেলায় সুইমিং করতাম, ঠিক আছে, তাহলে মানে আপনি ছোটবেলায় সুইমিং করতেন, তো এটা কি হচ্ছে, বাহ, গণিতের বস, এবার বাংলায় জাহাজ, খুব ভালো। তাহলে এখানে আপনি কি অতীতে আপনি সুইমিং করতেন, তার মানে কি আপনি কি হচ্ছেন, ইন্টারমিডিয়েট সময়ে অনেক বেশি পড়াশোনা করতেন, এখন তো চিল করেন, অনেক বেশি পড়াশোনা করতেন। তাহলে এইগুলো কি নিত্যবিত্ত অতীত, মানে অভ্যস্ত বোঝালে। হ্যাঁ, আমি সিগারেট খেতাম, আমি আগে খেতাম, এখন খাই না, মানে আমি সিগারেট খেতাম, এটা নিত্যবিত্ত অতীত, মানে তার মানে কি আই ইউজ টু শামসুর রহমান তো নাগরিক, আচ্ছা যাই না আমি, আচ্ছা সাধারণ অতীত। তাহলে পুরোগঠিত অতীত, ঘটমান অতীত, এইগুলো হচ্ছে ব্যাখ্যা দিলে সময় লাগবে। তো যাই হোক, পুরোগঠিত অতীত, ঘটমান অতীত, তাহলে সাধারণ অতীত হবে, ওকে। আচ্ছা, এখন আমরা ম্যাথে চলে আসলাম। এক্স এর মান যদি 12 হয়, তার নিজের কোনটি সর্বোচ্চ মান? এক্স এর মান যদি 12 হয়, তাহলে এটা কত হবে? 9 হবে। এক্স এর মানে 12 হয়, এটা কত হচ্ছে, এখানে 5 হবে, আর এখানে কত হচ্ছে, 3 হচ্ছে, তার মানে কত, এটা 15 হচ্ছে, 15। এক্স এর মান যদি 12 হয়, এটা কত, এখানে কত হচ্ছে, 5 হবে, আর এখানে কত হচ্ছে, 2 হবে, তার মানে কত, 10। এক্স এর মান যদি 12 হয়, এটা কত, 7 হবে, এটা কত হবে, এখানে 9 হবে, কারণ 7 নং 63। তাহলে কোনটা বেশি হলো? বলছে যে এক্স মানে 12 হলে কোনটি সর্বোচ্চ মান? তাহলে সর্বোচ্চ মান কি 9, 15, 10 না 63? তার মানে 63। দিস ইজ দ্য ওয়ে। আমি রোজ সকালে বাগানে হাঁটতাম, শ্যামল চন্দ্র দাস লিখেছেন, ভেরি গুড। আপনার হচ্ছে তাহলে আগে আপনার হচ্ছে কি হচ্ছে, ওই যে আগের আনসারটা হতো, বুঝতে পারছেন, আগের আনসারটা। তাহলে আনসার কিন্তু এটা হবে, হ্যাঁ,
আনসার হবে এই যে এটা আনসার, ঠিক আছে? এটা কারেকশন করে নিয়ে এটা আনসার হবে। এটা হচ্ছে 63 ছিল, এটা ছিল 10 ছিল, এটা ছিল কত 15, এটা ছিল কত 9, 9 15 10 63 হচ্ছে বেশি আনসার। তাহলে আনসার হবে কত ডি ফর ডেনমার্ক। ওকে, ঢাকা, ডি ফর ঢাকা। এখানে দেখেন এত এর সাথে কত যোগ করলে এত হবে, তাহলে এর সাথে এত যোগ করার পর এত, এটা আমরা জানি এত এর সাথে কত যোগ করলে এত হবে, তার মানে এত এর সাথে কত যোগ করলে এত হবে, তার মানে এটা হচ্ছে তো যোগ করাবো, তার মানে এই y - x থেকে যদি আপনি এটা বিয়োগ করে দেন তাহলে আপনার আনসার চলে। এসিটা দাও তো xy, তাহলে এখানে কত হচ্ছে y² - x², তো y² - x², এটা হচ্ছে আমাদের আনসার। চেহারা দেখলে বোঝা যায়, চেহারা দেখলেই বোঝা যায়, বুঝতে পারছেন? চেহারা দেখলেই বোঝা যায়। আপনি যেমন একটা ইংলিশ পড়লেই বুঝতে পারবেন। হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। থ্যাংক ইউ। অব্যক্ত কবিতা নিচ্ছ, আই ইউজ টু সুইম। ভেরি গুড, আই ইউজ টু সুইম, সুন্দর। আই ইউজ টু সুইম। ওকে, অমিত শাহ জোস, সুন্দর আনসার করেছেন। তাহলে আমাদের আনসার হবে সি। এটা দেখেন বলা হয়েছে 3 জনের গড় বয়স 24, তার মানে 3 জনের গড় বয়স 24 মানে কি 3 জনের মোট কত হবে, মানে 3 জনের, হ্যাঁ 3 জনের মোট হবে, মোট বয়স হবে তাহলে 24 × 3, তার মানে কত হবে, এখানে 3 4 12 72 হবে। হ্যাঁ, যে কোনো একজন বয়স 21 বছর নিচে হবে না, তাদের একজনের সর্বোচ্চ বয়স পেতে হলে বাকিগুলো সর্বনিম্ন ধরতে হয়, বুঝতে পারছেন? একজনের সর্বোচ্চ পেতে বাকিগুলো সর্বনিম্ন ধরতে হয়, বুঝতে পারছেন? এটা হচ্ছে কমন সেন্স, বুঝতে পারছেন? কমন সেন্স। আপনি যখনই একজনের সর্বোচ্চ বের করবেন, হ্যাঁ যখনই আপনি একজনের সর্বোচ্চ বের করবেন তখন বাকিগুলো সর্বনিম্ন ধরবেন, যখনই একজনের সর্বনিম্ন বের করবেন তো বাকিগুলো সর্বোচ্চ ধরবেন। তো আমাকে বলছে যে একজনের সর্বোচ্চ বয়স কত, তো 3 জনের মোট বয়স হচ্ছে 72, তো একজনের সর্বোচ্চ বয়স পেতে গেলে বাকি 2 জনকে সর্বনিম্ন ধরতে হবে না? বলছে যে 2 জনের বয়স, একজনের বয়স 21 বছর নিচে হবে না, তার মানে কি 2 জনের বয়স কি করবেন 21 ধরবেন, তার মানে একজনের সর্বোচ্চ হবে, একজনের সর্বোচ্চ কত হবে, এখানে 72 থেকে কি করবেন 21 + 21 বিয়োগ করে দিবেন, 42 বিয়োগ করে দিলে কত হবে 30 হবে আনসার, বুঝতে পারছেন? তার মানে 2 জনের বয়স 21 ধরলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমি আবার বলছি একজনের সর্বোচ্চ বয়স পেতে গেলে বাকি 2 জনের সর্বনিম্ন ধরবেন, তাহলে একজনের সর্বোচ্চ পেতে হলে এই 3 জনের বয়স হচ্ছে কত 72, আর এখানে 2 জনের বয়স কত 21 প্লাস হচ্ছে কত 21, এটা বিয়োগ করে দিবেন তাহলে কত 30 বছর হবে। আনসার ইজ 30 বছর। ভেরি সিম্পল, দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল। ওকে, খুবই সহজ জিনিস। এরপরে দেখেন একজন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, এই জন্য 10 টাকা করে পায়। 8 ঘন্টা করে কাজ করে এই জন্য কি করে 8 ঘন্টা করে কাজ করার জন্য 10 টাকা করে পায়, তাহলে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে 10 টাকা করে পায়। পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা করে মজুরি পায়, তার মানে ওভার টাইম। তাহলে সে 10 ঘন্টা কাজ করলে তার গড় কত হবে? তাহলে দেখেন 10 ঘন্টাকে আপনি 2 ভাগ করবেন, এটা হচ্ছে একটা 8 ঘন্টা আর এটা কত 2 ঘন্টা, বুঝতে পারছেন? একটা 8 ঘন্টা আর এটা কত 2 ঘন্টা, তাই না? এটা ওভার টাইম। এই 8 ঘন্টা মানে কত, সে কত টাকা, মানে প্রত্যেকে 8 ঘন্টার কাছে 10 টাকা করে পাবে, তার মানে কত 8 × কত 10 এত টাকা। হ্যাঁ, আর এখানে 2 × কত 15, তার মানে কত এত টাকা। এটা যোগ করে দেন, যোগ করে তাহলে কত হচ্ছে এই যে এখানে দেখেন এখানে এত টাকা যোগ করে দিলে কত হয় দেখেন, এখানে 80 এখানে 30, তার মানে কত 110 টাকা না? তাহলে আপনি 8 ঘন্টা আপনি অফিসে যাচ্ছেন, আপনি অফিস হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টা যদি কাজ করতে 10 টাকা করে পাবেন, তার মানে কি 8 × 10 = 80 টাকা পাবেন। যেহেতু আপনি 10 ঘন্টা কাজ করতে তাহলে 2 ঘন্টা ওভার টাইম করলে 15 টাকা করে দেয়, তার 2 ঘন্টা কি 30 টাকা পাবেন, তাহলে এই 80 এবং 30 মানে কত 110 টাকা। এখন যদি এদের গড় চান তাহলে গড় পেতে গেলে 110 কে যেহেতু 10 ঘন্টার গড় 10 দিয়ে ভাগ করতে হবে, তার মানে কত হবে 11 হবে। আনসার ইজ 11। কত সহজ না বলেন? একটা মুখোমুখি ম্যাথ করার দরকারই ছিল না, তারপরে আমি লিখে করে দিলাম। ওকে, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। 1 মিটার মানে হচ্ছে কত, যেটা মুখস্থ জিনিস, এটা 39.37 না 39.37, হ্যাঁ 39.37, এটা মুখস্থ করে ফেলবেন এটা। হ্যাঁ, দেখেন এটাও খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। বলেছে যে একটি নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়া প্রতি আধা ঘন্টা অন্তর দ্বিগুণ হয়।
আধা ঘন্টা। সকাল 10টার সময় ব্যাকটেরিয়া সংখ্যা কত? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লক্ষ ছিল, মানে 3 লক্ষ, বুঝতে পারছেন? 3 লক্ষ ছিল। তাহলে 11:15 কয়টা? তার মানে 10টার দিকে 10 AM বা 10টায়, হ্যাঁ 10 AM ছিল 30 লক্ষ, তাহলে 10টা 30-এ ছিল একটা, আবার 10টা 11টায় ছিল একটা, তাই না? এত AM ছিল, আবার কত 11টা 30-এ কত ছিল? তা বলেন ডাবল হচ্ছে, এখানে 30 লক্ষ, এখানে কত? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লক্ষ, এখানে 3 লক্ষ, এটা কত হবে? 6 লক্ষ, এটা কত হবে বলেন? এখানে ডাবল 12 লক্ষ, 12 লক্ষ না বলেন 12 লক্ষ, এটা কত? 24 লক্ষ। 24 লক্ষ কোথায় আছে? এই 24 লক্ষ আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? দেখেন আমি সহজ করে করলাম। মেসেজ কেমন বলছে, যে কেমন না হলে কি বলছে, মেসেজ আছে, মেসেজ আছে, তাহলে আপনি পরে, আপনি কোন ডিস্ট্রিক্ট, আমি একটু পরে দেখে দিচ্ছি যে কখন মেসেজ আসতে পারে বা কোন সময় পাবেন। তাহলে সকাল 10টায় 3 লক্ষ ছিল, তাহলে প্রত্যেক আধা ঘন্টা পর পর কি দ্বিগুণ হচ্ছে, তাহলে 10:30টায় 6 লক্ষ হবে, 11টায় কত? 12 লক্ষ হবে, এবং 11:30টায় কত? 24 লক্ষ হবে। দিস ইজ দ্য ওয়ে, বুঝতে, এইভাবে করবেন, ওকে? 24 লক্ষ। দেখেন এখানে বলছে টাকায় 4টি করে কিনে টাকায় 5টি করে বিক্রি করলে শতকরা লাভ কত হবে? হ্যাঁ দেখেন টাকায় 4টি, টাকায় 5টি, আপনি এটা দুটো সিস্টেমে করবেন, দুটো শর্টকাট, ওকে? ধরো টাকায় যদি দেখেন, হ্যাঁ একে লাভ ক্ষতি, আপনি লাভ ক্ষতি, লাভ বা ক্ষতি, লাভ ক্ষতি আপনি সংখ্যাতে হিসাব করলে, সংখ্যাতে হিসাব করলে নির্ভর করে বিক্রি সংখ্যার উপরে, বিক্রি সংখ্যার উপর। তো আমি এর সত্য হচ্ছে কি? ক্রয় মূল্য বিক্রয় মূল্য, সত্য হচ্ছে ক্রয় ও বিক্রয় মূল্য সমান হতে হবে, ঠিক আছে? লাভ ক্ষতি তুই সংখ্যা হিসেবে কয়, তা নির্ভর করে কিছুর উপরে? বিক্রি সংখ্যার উপরে। তাহলে এটা কখন হবে? ক্রয় ও বিক্রয় মূল্য, বিক্রয় সমান হতে হবে। দেখেন 1 টাকা এটা ক্রয় মূল্য, 1 টাকায় বিক্রয় মূল্য না, তো 1 টাকায় 4টা কিনছেন, 1 টাকায় 5টা বিক্রি করছেন, তাহলে কি আপনি এটা কি করবেন? এটা আপনি সংখ্যাতে চিন্তা করবেন। তাহলে 4টা কিনছেন, 5টা বিক্রি করছেন, একই টাকা, তাহলে 4টা কিনছেন, 5টা বিক্রি করছেন, একই টাকা, তাহলে একটা লাভ হয়েছে না? আপনি মনে করেন বাইর থেকে আপনি 4টা আইফোন কিনছেন 2 লক্ষ টাকা দিয়ে, এখন বাইর থেকে 4টা আইফোন আপনি কি করছেন? 2 লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছেন, তাই না? এখানে মনে করেন আপনি, হ্যাঁ এখানে 5টা আইফোন 2 লক্ষ টাকা বিক্রি হয়েছে, হ্যাঁ তাহলে দেখেন টাকায় 5টি করে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি করতে হবে। হ্যাঁ তাহলে 1 টাকায় 4টি কিনছেন আর 1 টাকায় 5টি বিক্রি করছেন, 5টা, তার মানে ক্ষতি হয়েছে আপনার, তাহলে কত? আপনার 1 টাকা ক্ষতি হয়েছে, হ্যাঁ ক্ষতি হয়েছে। তাহলে এখানে ক্রয় মূল্য কত? 4%, মানে কত হচ্ছে? 100%, তার মানে কত হচ্ছে? 25%। আনসার ইজ 25%, ওকে? মাথায় রাখবেন এটা। আবার আরেকটা সিস্টেম হচ্ছে, দেখেন আরেকটা সিস্টেম, এখানে ক্রয়, এখানে বিক্রয়, আরেকটা ট্রিক্স মনে করেন, হ্যাঁ ট্রিক্স। এখানে ক্রয় মূল্য কত টাকা? 1 টাকা, বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। এখন এটা টাকা হিসেবে দিলাম, এখন সংখ্যা হিসেবে দেবো, সংখ্যা হিসেবে দেবো। কয়টা কিনছে? 4টা। কয়টা কিনছে? 5টা, সেম। এটা কানাকানি গুণ করলে কত হবে? 4 টাকা হবে। এটা কত হবে? 5 টাকা হবে। তো ক্রয় করছেন, এটা এখন ক্রয়ের জায়গায় ক্রয় টাকা, এটা বিক্রয় মানে কত? তো 5 টাকা কিনছেন, 4 টাকা বিক্রি করতে 1 টাকা ক্ষতি হয়েছে না বলেন? 1 টাকা ক্ষতি হয়েছে। আর ক্রয় মূল্য কত? 4, আর কত হচ্ছে? সরি, ক্রয় মূল্য 5 হবে, 5 এখানে 5 হবে, বুঝতে পারছেন? এখানে কত? 20%, 100%। তাহলে আপনার এখানে কত? 20% হবে। তাহলে এখানে আপনি বুঝে নেবেন, বুঝতে পারছেন? এখানে আপনার বুঝে নেবেন ক্রয় মূল্য হচ্ছে, এখানে ক্রয় এবং বিক্রয় ভালো করে বুঝেন। এখানে ক্রয় করছে, এখানে বিক্রয় করছে, হ্যাঁ ক্রয় করছে 1টা, বিক্রয় করছে কত? 1টা, ওকে? আর ক্রয় করছে 4টা, ক্রয় করছে 1 টাকা দিয়ে, বিক্রয় করছে 1 টাকা দিয়ে, আর ক্রয় করছে 4 টাকা আর বিক্রয় করছে 5 টাকা। এটা কোনাগুনি গুণ করবেন, এটা 4 টাকা, এটা হচ্ছে কত? 5 টাকা, হ্যাঁ এভাবে দেখেন 5 টাকা। তাহলে ক্রয় মূল্য 5 টাকা আর বিক্রয় মূল্য কত? 4 টাকা, 1 টাকা লস হচ্ছে না? 1 টাকা লস হচ্ছে। আর ক্রয় মূল্য কত? 5 আর 100% বিক্রয় মূল্য, বুঝছো? এটা ভুল আছে, 20% হবে, 20%, ওকে? আর এখানে দেখেন, এখানে হিসেব করে দেখেন, আর এখানে দেখেন সংখ্যা হিসাব করলে, সংখ্যা দিয়ে হিসাব দেখেন আগেরটা টাকায় হচ্ছে 1 টাকায় 4টা কিনছেন আর 1 টাকায় 5টা কিনছেন, তাই না? তো সেম টাকা না বলেন? ক্রয় বিক্রয় সমান না? সমান। তাহলে 4টা কিনছেন যে টাকা দিয়ে, 5টা কিনছেন সেই টাকা, তাহলে আপনি 1 টাকা, তাহলে 1টা লস হয়েছে,
একটা লস হয়েছে, আর বিক্রয় সংখ্যা নিচে দিতে হয়, বিক্রয় সংখ্যা 5, 100% গুণ করে দিবেন। ওকে, তার মানে কত 20%, তাহলে এখানে আপনার 20% দিবেন, 20%। ওকে, কারেকশন হবে 20%, এটা দিয়ে। ওকে, 20% ইজ আনসার, 20%। ওকে, 20% আনসার। হ্যাঁ, 20% আনসার হবে। তাহলে দেখেন আমি আবার বলে দিচ্ছি, আবার দেখেন দেখেন লাভ বা ক্ষতি, হ্যাঁ, সংখ্যাতে হিসাব করলে, সংখ্যাতে হিসাব করলে নির্ভর করে বিক্রয় সংখ্যার উপরে, বিক্রয় সংখ্যা এর উপর। বুঝতে পারছেন? তাহলে আপনি 4টা কিনছেন, 5টা বিক্রি করছেন একই টাকা দিয়ে, তাহলে একটা কি ক্ষতি হয়েছে না আপনার? একটা। আর বিক্রয় সংখ্যা কোথায়? বিক্রয় সংখ্যা কোথায়? এই যে 5টা, এই 5 দিবেন। আর 5 করতে গেলে 100% গুণ করতে হয়। বুঝতে পারছেন? এই জিনিসটা করালাম। তাহলে 5 20 সঙ্গে 100, তার মানে কত হচ্ছে 20%। ওকে, 20%। তাহলে এখানে 20% দিবেন। ওকে, আমাদের কারেকশন করতে হবে, কারেকশন। ঠিক আছে? ওকে, আরেকটা ওয়ে হচ্ছে, হ্যাঁ, আরেকটা ওয়ে, সাবরিনা মামতাব সুধা জয়েন করেছেন ফ্রম কুষ্টিয়া। ওকে, তাহলে এখানে ওই আরেকটা সিস্টেম হচ্ছে, ট্রিক্সটা কি, এখানে ক্রয় লিখবেন, এখানে বিক্রয় লিখবেন। ঠিক আছে, বিক্রয় লিখবেন। এখানে কি টাকা হিসেবে লিখবেন, টাকা হিসেবে, তারপরে সংখ্যা হিসেবে লিখবেন। ওকে, তো টাকা হিসেবে কত? 1 টাকায়, তাহলে 1 টাকা। আর বিক্রয় মানে কত? 1 টাকা। আর এই কয়টা সংখ্যা? 4। এখানে কত সংখ্যা? 5। তাহলে এটা কোনাকুনি গুণ করলে এটা হবে 4 টাকা, কোনাকুনি গুণ করলে এটা হবে 5 টাকা। তার মানে ক্রয়ের কাছে 5 টাকা আর বিক্রয়ের কাছে 4, তার মানে কত? ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা। 1 টাকায় কি ক্ষতি হয়েছে? আর ক্রয় মূল্য নিচে দিবেন, 100% গুণ করে দিবেন। তাহলে আপনার এখানে 20, মানে যেভাবে করেন না কেন সেভাবে 20% আসছে, যেভাবে করবেন সেভাবে। ওকে, ওকে, ওইটা হচ্ছে ক্রয়, তো যখন আমি সংখ্যাতে করব তখন আমাদের বিক্রয় সংখ্যাতে করতে হয় নিচে। বুঝতে পারছেন এইগুলো? আচ্ছা, দেখেন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত সমূহের 1 প্লাস 2 প্লাস কত হচ্ছে 100, এর যোগফল চাচ্ছে। এটা হচ্ছে কি সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইড কত হচ্ছে 2। মনে রাখবেন এখানে n মানে কত? 100, তাহলে 100 ইন্টু কত? 101 ডিভাইড কত হচ্ছে 2, সমান সমান কত হচ্ছে? কাটাকাটি করলে এখানে 50 আসছে, তার মানে কত? 5050। ওকে, এটা সবাই জানেন, এটা সবাই জানেন, এটা ট্রিক্সও আছে, এটা সবাই জানেন। ওকে, তাহলে এখানে দেখেন একটি সংখ্যা এত থেকে তত, এত থেকে ছোট সংখ্যাটি কত? তাহলে এই যত তত এরকম থাকলে কি হয়? সংখ্যাটা কত হয় বলেন তো? এই দুইটা মান যোগ করে, এই দুটি মান, হ্যাঁ, এই দুটি মান যোগ করে 2 দিয়ে ভাগ, দুটি মান যোগ করে 2 দিয়ে ভাগ, দুটি মান যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা মান যোগ করে, তাহলে কি হবে? 650 প্লাস 820 ডিভাইড কত 2, হ্যাঁ, এটা কত? 735। আনসার ইজ 735। দেখেন কত সহজে হয়ে গেল, দেখেন খুবই সহজে হয়ে গেল। এগুলো হচ্ছে নরমাল জিনিস। এখানে বলা হয়েছে করিম ও রহিম এর বেতন অনুপাত হচ্ছে, করিম হচ্ছে 7 ভাগ, করিম হচ্ছে কত? 7 ভাগ, আর রহিম কত হচ্ছে? 5 ভাগ। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা এত টাকা বেশি। তাহলে বলেন তো কত ভাগ? একজন 7 ভাগ বেতন পায়, একজন পায় 7 ভাগ বেতন, একজন 5 ভাগ বেতন, তো কয় ভাগ বেশি পায়? 2 ভাগ না? এই 2 ভাগ মানে হচ্ছে কত? 400 টাকা। তাহলে কোন হবে 1 ভাগ, 1 ভাগ মানে কত হবে? 200। এখন বলছে রহিমের বেতন কত, তো রহিম কোনটা? 5 ভাগ। তাহলে 1 ভাগ যদি 200 হয়, তাহলে 5 ভাগে কত হবে? 1000 হবে। তার মানে 5 200 গুণ করলে 1000 হয়। বুঝতে পারছেন? 1000 টাকা। আনসার ইজ 1000 টাকা। অথবা এভাবে বলতে পারেন, এখানে হচ্ছে করিম হচ্ছে কত? 7, তার মানে কি 7x, রহিম কত? 5 মানে কত? 5x। এই 7x বেতন এবং 5x এর বেতনের পার্থক্য হচ্ছে, মানে এটা থেকে 400 টাকা বেশি। হ্যাঁ, তাহলে x সমান সমান কত? 200। তাহলে 5x সমান সমান কত? 5 ইন্টু 200 সমান সমান কত হচ্ছে? 1000। ওকে, দিস ইজ দ্য ওয়ে। আমরা গ্রামীণ ব্যাংকের যেভাবে ম্যাথ করাইছি, তারা তো এখানে ফু দিলে মানে কি বলে আনসার হয়ে যাবে, ফু দিবে। আমি যাদেরকে ম্যাথ করাইছি তারা এই ম্যাথ আসলে শুধু ফু দিবে আর আনসার বলে দিবে। ঠিক আছে, টাকা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, কোন দেশের রাজধানী নাই? দেখেন সুইজারল্যান্ডের রাজধানী আছে, ইথিওপিয়ার রাজধানী আছে, কোরিয়ার রাজধানী আছে, নাউরির কোনো রাজধানী নাই। নাউরি তাহলে আনসার হবে কত? নাউরি একটা খুবই একটা ছোট দ্বীপ, ওটা ঘন বসতি হিসেবে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, মানে আয়তনের দিক থেকে ছোট। তিন নাম্বার দেশ হচ্ছে সবচেয়ে, 3 নাম্বার ছোট দেশ হচ্ছে নাউরু। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে যে অনেকগুলো দ্বীপপুঞ্জ আছে, ওই যে অস্ট্রেলিয়া মহাদেশ, প্রশান্ত যে মহাসাগরগুলো আছে, হ্যাঁ, ওখানে ওইগুলোতে আপনার হচ্ছে নাউরু একটা দেশ। এটা নিজস্ব কোনো রাজধানী নাই, এর কোনো রাজধানী নেই, এক্সেপশনাল কোশ্চিন। এই জন্য নাউরু হবে হচ্ছে
এই দেশের রাজধানী মানে হচ্ছে কোন দেশের রাজধানী? নাউরু। এখানে বলা হচ্ছে যে ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, এটার মুখস্থ জিনিস, এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি নন শিডিউল ব্যাংক? যে ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মানে কি আওতায় নাই, তার মানে কি যে ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের যে অ্যাক্টিভিটি গুলো ওগুলো ফলো করে না, হ্যাঁ, অনেকটা স্বায়ত্তশাসিতের জন্য, মানে বাংলাদেশ ব্যাংক তাদের কোনো নাউরু হচ্ছে ওশনীয় মহাদেশ, হ্যাঁ, ওই যে প্রশান্ত মহাসাগরের ভিতরে যেগুলো আছে, হ্যাঁ, প্রশান্ত মহাসাগরের ভিতরে অনেকগুলো দ্বীপপুঞ্জ আছে, ওদের মধ্যে একটা হচ্ছে নাউরু একটা দ্বীপপুঞ্জ। হ্যাঁ, তাহলে নন শিডিউল ব্যাংক কোনটা? নন শিডিউল ব্যাংক হচ্ছে দেখেন, এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক নন শিডিউল ব্যাংক, আনসার বিডিবি, প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে নয়, এটা কিছুদিন আগে 2018-তে মানে হচ্ছে অন্তর্ভুক্ত। প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে নন শিডিউল ব্যাংক না, প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে নন শিডিউল ব্যাংক না, প্রবাসী কল্যাণ ব্যাংক কোনটা? নন শিডিউল ব্যাংক, তার মানে এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে নাই আর কি, মুখস্থ রাখবেন এটা। ওকে, আচ্ছা, গিগাবাইট ইজ ইকুয়াল টু কত? দেখেন এখানে হচ্ছে, হ্যাঁ, এক বাইট মানে হচ্ছে 8 বিট, বুঝতে পারছেন? এই আবার এখানে হচ্ছে 1 কিলো বাইট, 1 কিলো বাইট, হ্যাঁ, 1 কিলো বাইট মানে হচ্ছে এই কথা হচ্ছে 1000, মানে এরকম আর কি, 1024 বাইট হবে, হ্যাঁ, এরকম মানে এত বাইট হবে, হ্যাঁ, মানে এরকম আনসার আসে আর কি, এত বাইট, মানে এটা আসলে চাচ্ছি না যে সবগুলো লিখে ফেলি, হ্যাঁ, এরকম। আবার মনে করেন যে 1 মেগাবাইট হচ্ছে 1 মেগাবাইট, 1 মেগাবাইট, হ্যাঁ, 1 মেগাবাইট মানে হচ্ছে 1024 এখানে কিলোবাইট, হ্যাঁ, কিলোবাইট। আবার 1000 গিগাবাইট হবে আর কি, 1 গিগাবাইট, হ্যাঁ, 1 গিগাবাইট, 1 গিগাবাইট মানে হচ্ছে 1024, তখন হচ্ছে মেগাবাইট, হ্যাঁ, মেগাবাইট। তো আমরা কম্পিউটারে ইউজ করি, যেমন আমাদের আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের হচ্ছে আমরা যে মোবাইলটা ইউজ করি, এই মোবাইলে কি মেমোরি কার্ড থাকে না? জায়গা লাগে না? জায়গায় এই জায়গাগুলো কি হচ্ছে, ওই যে এগুলো হচ্ছে ওর একক আর কি, বিট বাইট এগুলো আর কি, হ্যাঁ, বিট থেকে 8 বিট মানে হচ্ছে 1 বাইট, হ্যাঁ। এই জায়গাগুলোকে এবার আমরা একক স্পেসগুলোকে এককভাবে এরকম চিন্তা করি, হ্যাঁ। তো এটা হচ্ছে 01 দিয়ে শুরু হয়ে গেল, যাই হোক। তো এখানে 1 কিলোবাইট মানে হচ্ছে 1024 বাইট, আর 1 মেগাবাইট মানে হচ্ছে 1024 কিলোবাইট, 1 গিগাবাইট মানে হচ্ছে 1024 মেগাবাইট, এরকম আর কি। তো বলছে 1 গিগাবাইট ইকুয়াল টু, তাহলে অবশ্যই যেহেতু গিগাবাইট বলতে তাহলে অবশ্যই কি হবে? মেগাবাইট হবে। মেগাবাইট কোথায় আছে? 1024 মেগা, এই যে এটা হবে আনসার, বুঝতে পারছেন? এরকম মাথায় রাখবেন, ওকে, মেগাবাইট হবে আনসার। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটস মানে সিপিইউ, এটা হচ্ছে তিনটা পার্ট আছে, হ্যাঁ, তিনটা পার্ট। একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে এরিথমেটিক লজিক ইউনিট, একটা হচ্ছে রেজিস্টার, হ্যাঁ। এই তিনটা মিলে হচ্ছে সিপিইউ হয়, হ্যাঁ। এই জন্য অল অফ দিস, ওকে, অল অফ কনসিস্ট অফ, এই কনসিস্ট অফ মানে গঠিত হওয়া, হ্যাঁ, গঠিত হওয়া। এরপরে দেখেন গ্রামীণ ব্যাংক নিয়োগ গোল্ড ব্যাচ লাইভ, এটা আমাদের ভর্তি চলছে, আপনারা এখনো সময় আছে, ভর্তি হতে পারেন, আমরা দ্রুত সময় শেষ করে দিব। এটা হচ্ছে যে কোনো তথ্যের জন্য নিয়মিত যোগাযোগে ফোন করবেন, এটা আমাদের আরো আছে। তো আমরা একটা কাজ করতেছি আমরা এই মুহূর্তে, হ্যাঁ। তো আপনারা কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে নেন, এটা হচ্ছে ফ্রি কল করার জন্য আর কি, হ্যাঁ, ফ্রি কল আর কি, ফ্রি কল করবেন হচ্ছে এই নাম্বার দিয়ে, আপনি টাকা কাটবে না। তবে এই মুহূর্তে যেটা আমি বলে দিচ্ছি এখানে দেখেন, এই মুহূর্তে যেটা আমি বলবো, হ্যাঁ দেখেন, আচ্ছা, শিক্ষানবিশ অফিসার, হ্যাঁ, ভালো করে বুঝেন, হ্যাঁ, শিক্ষানবিশ অফিসার। তো এখানে শিক্ষানবিশ অফিসার, এখানে প্রিলি হয়ে হচ্ছে 60 নম্বরের, আর লিখিত হয়ে হচ্ছে 40 নম্বরের, মোট হচ্ছে 100 নম্বর, বুঝতে পারছেন? 100 নম্বর, হ্যাঁ, এই 100 নম্বর এটা যোগ করে দিলে 100 নম্বর, এটা হচ্ছে শিক্ষানবিশ অফিসার। আর এই মুহূর্তে এখানে এই কেন্দ্রীয় ব্যবস্থাপক পরীক্ষা, এই পরীক্ষাটা, হ্যাঁ, এই পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষাটা আমাদের 7 ফেব্রুয়ারি অলরেডি দিতে হচ্ছে। কোথায়? রংপুর, রাজশাহী, টাঙ্গাইল জুনিয়র যারা আছে তাদের জন্য, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল জুনিয়র যারা আছে তাদের জন্য 7 ফেব্রুয়ারি পরীক্ষা। আর বরিশাল, যশোর, নরসিংদী এটা হচ্ছে সম্ভাব্য তারিখ, হচ্ছে এটা কি পসিবিলিটি আর কি, হ্যাঁ, 14 ফেব্রুয়ারি হবে। আর চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এটা হচ্ছে 22 ফেব্রুয়ারি হবে, বুঝতে পারছেন? এরকম এটা হচ্ছে কেন্দ্র ব্যবস্থাপক। আর আমাদের যে এটা শিক্ষানবিশ অফিসার, এটা কিন্তু আমাদের এখানে পরীক্ষা হয়নি, বাট এটার হচ্ছে আপনার টেন্টেটিভ একটা ডেট আছে, এটা হচ্ছে আপনার কি হতে পারে, তাহলে এটা হচ্ছে আপনার এটা পরীক্ষা, এই
এই পরীক্ষা, তার মানে এই কেন্দ্রীয় ব্যবস্থাপকের পরীক্ষা একটা 7 ফেব্রুয়ারি, একটা 14 ফেব্রুয়ারি, একটা এত ফেব্রুয়ারি, এই পরীক্ষা হওয়ার পরে, এই পরীক্ষা হওয়ার পরে এটা হবে। এটার সম্ভাব্য তারিখ, সম্ভাব্য তারিখ হচ্ছে মার্চ মাস, ঠিক আছে, মার্চে পরীক্ষা হতে পারে, ঠিক আছে, সম্ভাব্য তারিখ আমি সব বলে দিলাম। এটা হচ্ছে সম্ভাব্য তারিখ হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে শিক্ষানবিশ অফিসারের পরীক্ষা সম্ভাব্য তারিখ হচ্ছে মার্চ মাসে। আর অলরেডি এই পরীক্ষাগুলো ডেট অলরেডি প্রথম রংপুর, রাজশাহী, টাঙ্গাইল জোনের 7 ফেব্রুয়ারি দেওয়া আছে, আর এখানে 14 ফেব্রুয়ারি হবে, আবার 22 ফেব্রুয়ারি হবে। এটা এখনো মেসেজ পাইনি, অচিরেই পেয়ে যাবেন। ওকে, তো দিস ইজ অল ফর টুডে। ভালো শিক্ষাদের হাতের লেখা ভালো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আমাদের হচ্ছে কি বলবো হচ্ছে আমাদের আজকে টুডেস লাইভ। তো দিস ইজ অল ফর টুডে। আলহামদুলিল্লাহ আমরা আজকের লাইভটা রিয়েলি উই হ্যাভ এনজয়েড আ লট। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে চলে আসবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।